আজ আমরা শুনতে চলেছি উমারানী গল্পের দ্বিতীয় ভাগটি। আগের দিন প্রথম ভাগটি শুনেছিলাম। তাহলে শুরু করলাম আজকের নিবেদনটি, সবাই শুনতে থাকো। এর কয়েকদিন পরে কলকাতা ছেড়ে বার হলুম উমারানীর কাছে যাব বলে। শীত সেদিন নরম পড়ে এসেছে। ফুটপাত বেয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণ হাওয়া অতর্কিতভাবে গায়ের ওপর এসে পড়ে উৎপাত শুরু করে দিয়েছে। পরদিন বেলা প্রায় 2টোর সময় ওদের স্টিমার স্টেশনে নেমে শুনলুম ওদের গা সেখান থেকে প্রায় 4 ক্রোশ। হেঁটে যাওয়া ছাড়া নাকি কোনো উপায় নেই, কোনো রকম যানবাহনের সম্পূর্ণই অভাব। কখনো এদেশে আসিনি। জিজ্ঞাসা করতে করতে পথ চলতে লাগলুম। কাঁচা রাস্তার দুধারে মাঠ, মাঝে মাঝে লতাপাতায় তৈরি বড় বড় ঝোপ। কোনো কোনো ঝোপের তাজা সবুজ ঘন বুনানি মাথা আলো করে ফুটে আছে সাদা সাদা মেটে আলুর ফুল। মাঠে মাঠে মাটির ঢেলার আড়ালে ঝুপসি গাছে দ্রোণ ফুলের খই ফুটে আছে। মাঠ ছাড়ালে গ্রামের মধ্যে দিয়ে যেতে মাটির পথের ওপর অভ্যর্থনা বিছিয়ে রেখেছে রাশি রাশি সজনে ফুল। গ্রামের হাওয়া আমের বোলের আর বাতাবি লেবু ফুলের গন্ধে মাতাল। বুনো কুলে আর বইচি গাছের বনে কোনো কোনো মাঠ ভরা। পরন্ত রোদে, গাছপালার তলায়, বন ঝোপের মধ্যে, ফাঁকা জায়গায় ছোট ছোট পাখির দল কিছু কিছু করছে মাঝে মাঝে। কোনো কোনো জঙ্গলের কাছ দিয়ে যেতে যেতে কোনো অজ্ঞাত বনফুলের এমনি সুগন্ধ বেরুচ্ছে যে তার কাছে খুব দামি অ্যাসেন্সের গন্ধও হার মানে। পায়ের শব্দ পেয়ে শুকনো পাতার রাশির ওপর খোস খোস শব্দ করতে করতে দু-একটা খরগোশ কান খাড়া করে রাস্তার এপাশের ঝোপ থেকে ওপাশের ঝোপে দৌড়ে পালাচ্ছে। মাঠের মাঝে মাঝে দূরে দূরে শিমুল ফুলের গাছগুলো দক্ষিণ হাওয়ার প্রথম স্পর্শেই আবেশ বিধুরা তরুণীরা মতো রাগ রক্ত হয়ে উঠেছে। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে যাওয়ার পর একজন দেখালে মাঠ ছাড়িয়ে এবার পড়বে চাপা পুকুর। গ্রামের মধ্যে যখন ঢুকলুম তখন গ্রামের পথ অন্ধকার হয়ে গিয়েছিল। আশপাশের নানা বাড়ি থেকে পাল্লি লক্ষক্ষীদের সাজের শাঁখের রব নিস্তব্ধ বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কোন ঘরটি আলো করে আছে আমার স্নেহের বোনটি? কোন গৃহস্থের আঙ্গিনার আধার আজ দূর হয়ে উঠল তার সেবা চঞ্চল চরণের শান্ত মধুর ছন্দে? রাস্তার মধ্যে এক জায়গায় কতকগুলো ছেলেকে দেখতে পেয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে তাদের মধ্যে একজন বললে, আসুন, আমি সে বাড়ি আপনাকে পৌঁছে দিচ্ছি। খানিক রাস্তা এগিয়ে গিয়ে সে পাশের একটা সরু পথ বেয়ে চলল। তারপর একটা বড় পুরনো বাড়ির সামনে গিয়ে বললে, এই তাদের বাড়ি। আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির মধ্যে বলি। একটু পরে একজন বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সে বাড়ির মধ্যে থেকে বার হয়ে এলো। বৃদ্ধাকে বললে, ইনি কলকাতা থেকে আসছেন জেঠাইমা। আপনাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করাতে আমি ওপাড়া থেকে নিয়ে আসছি। বৃদ্ধা আমার দিকে একটু এগিয়ে এসে আমায় ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন, তোমায় তো চিনতে পারছি নে বাবা, কোন জায়গা থেকে তুমি আসছো? আমি আমার নাম বললুম, পরিচয় দিতেও উদ্যত হলুম। বৃদ্ধা বলে উঠলেন যে আমায় আর পরিচয় দিতে হবে না, আমার আসা যাওয়া নেই বলে তিনি কখনো আমায় দেখেননি, তাই চিনতে পারছিলেন না। আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি এতে তিনি খুব দুঃখিত হলেন। আমি কেন একেবারে বাড়ির মধ্যে গেলুম না? আমি তো ঘরের ছেলের বাড়া। আমার আবার বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি কি ইত্যাদি। তার সঙ্গে বাড়ির মধ্যে ঢুকলুম। কেবল মনে হতে লাগল 8 বছর, আজ 8 বছর পরে। কি জানি উমারানী কেমন আছে, সে কেমন দেখতে হয়েছে। আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমায় দেখে সে যে আনন্দ পাবে, সে আনন্দের পরিমাণ আমি একটু একটু বুঝছি। আমার বুকের তারে তার প্রতিধ্বনি গিয়ে বাজছে। আজ এখনই তার স্নেহমধুর ক্ষুদ্র হৃদয়টির সংস্পর্শে আসব, তার কালো চুলে ভরা মাথাটিতে হাত বুলিয়ে আদর করতে পারব, তার মিষ্টি দাদা ডাকটি শুনব।
এ কথা ভেবে আনন্দে আমার মনের পাত্র ছাপিয়ে পড়ছিল। দেখলুম এদের অবস্থা একসময় ভালো ছিল, খুব বড় বাড়ি, এখন সব দিকেই ভাঙা ঘরদোর। দেওয়াল ফেটে বড় বড় অশ্বত্থ চারা উঠেছে। বাইরের উঠান পার হয়ে ভেতর বাড়ির উঠানের দরজায় পা দিয়েই বৃদ্ধা বলে উঠলেন, ও বৌমা, বার হয়ে দেখো কে এসেছে। কে পিসিমা? বলে প্রদীপ হাতে সে ওদিকের একটা ঘর থেকে বার হয়ে এলো। অস্পষ্ট আলোয় দেখলুম তার মুখখানি আধ ঘোমটা দেওয়া, ঘোমটার পাশ দিয়ে চুলগালো অসংযতভাবে কানের পাশ দিয়ে কাঁধের ওপর পড়েছে, পরনে আধ ময়লা শাড়ি। চেহারা রোগা রোগা একহারা। এই সেই উমারানী। তাকে দেখে প্রথমেই আমার মনে হলো সে আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে আর মাথায়ও অনেকটা বেড়ে গিয়েছে। কয়েক সেকেন্ড উমারানী আমায় চিনতে পারলে না। তারপরই যেন হাঁপিয়ে বলে উঠল, দাদা। অন্য কোন কথা তার মুখ দিয়ে বেরুল না। প্রদীপটা কোনো রকমে নামিয়ে রেখে সে এসে আমার পায়ের ওপর উপুর হয়ে পড়ল। আমি তাকে ওঠালুম, তার মুখে দেখলুম এক অপূর্ব ভাব। মনে হলো আনন্দ, বিস্ময়, আশা, অভিমান, সব ভাবের রঙগুলো একসঙ্গে গুলে তার প্রতিমার মতো মুখে কে মাখিয়ে দিয়েছে। বৃদ্ধা বললেন, বাবা, তুমিই আসো না। বৌমা দাদা বলতে অজ্ঞান। কত দুঃখ করে, বলে। কলকাতায় থাকলে মাঝে মাঝে দাদার দেখা পেতাম, এ তেপান্তরের পুর, তিনি আসবেন কেমন করে। বৌমা, সতীশকে আগে হাত মুখ ধোবার জলটল দাও, বাছা একটু ঠান্ডা হোক। যে পথ। হাত মুখ ধোবার পর উমারানী একটা ঘরের মধ্যে আমায় নিয়ে গেল। আমি যে এখানে এ অবস্থায় হঠাৎ আসব, তা যেন সম্ভাবনার সীমার সম্পূর্ণ বাইরের জিনিস, অন্তত তার কাছে। তাই বেচারির মুখ দিয়ে কথা বার হচ্ছিল না। তার আবেগকে স্বাভাবিক গতি লাভের সুযোগ দেবার জন্যে আমিও কোন কথা বলছিলুম না। একটুখানি দুজনে চুপ করে থাকার পর উমারানী বললে, দাদা, এতদিন পরে বুঝি মনে পড়ল। আমি আগেকার মতো তার মাথার দুপাশের চুলগুলোয় হাত বুলিয়ে দিতে দিতে বললুম, রানী, আসতে পারিনি হয়তো নানান কাজে, কিন্তু এ কথা মনে ভাবিসনি যে ভুলে গিয়েছিলুম। চেহারা যে একেবারে শুকিয়ে গিয়েছে রে, বড্ড কি অসুখ বিসুখ হয়। 8 বছর আগেকার সেই ছোট্ট মেয়েটির মতো মুখ নিচু করে একটুখানি হেসে সে চুপ করে রইল। জিজ্ঞাসা করলুম, আচ্ছা রানী, আমি আসব একথা ভেবেছিলি? তার 2 চোখ জলে ভরে এল, বললে, কি করে ভাবব দাদা। আমি আপনাদের আবার দেখতে পাব, আদর যত্ন করতে পারব, এমন কপাল যে আমার হবে তা কি করে ভাবব। এলোমেলো যে সব চুল তার ঘোমটার আশেপাশে পড়েছিল, সেগুলো সব ঠিকমতো সাজিয়ে দিতে দিতে বললুম, সেই জন্যেই তো এলুম রে। আর তোদের দেখবার ইচ্ছে বুঝি আমার হয় না? ভাবিস বুঝি, দাদাদের মন সব শান বাঁধানো। সে বললে, তাই আজ 2-3 দিন থেকে আমার বাঁ চোখের পাতা অনর্বত নাচছে দাদা। আজ ওবেলা যখন ঘাটে যাই, তখন বড্ড নেচেছে। পিসিমাকে বলতে পিসিমা বললেন, মেয়েমানুষের বাঁ চোখ নাচলে ভালো হয়। আমি বললুম, আমার কথা তোর মোটেই মনে ছিল না, না রে রানী। সে একসার কোন উত্তর দিল না। তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলুম, হ্যাঁ রে, সুরেন বাড়ি থেকে গিয়েছে কতদিন? সে নতমুখে উত্তর দিল, প্রায় 8 মাস। বললুম, চিঠিপত্র দেয়? উত্তরে সে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ। তার মুখের ভাবে বুঝলুম যে তার বড় ব্যথার স্থানে আমি ঘা দিয়েছি। দুঃখিনী বোনটির এলোমেলো চুলে ঘেরা মুখখানির দিকে তাকিয়ে স্নেহে আমার মন গলে গেল। রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দিলুম। কত রাত তার এই রকম চোখের জলে কেটেছে, তার খোঁজ তো কেউ রাখেনি। তার সাক্ষী আছে কেবল আকাশের ওই গহন অন্ধকার আর চারিপাশের গাছপালার মধ্যেকার ওই ঝিঝিপোকার রব। উমারানী জিজ্ঞাসা করলে, দাদা,
আপনি কোথায় থাকেন? আমি বললুম আগে নানা জায়গায় ঘুরছিলুম। এখন ঠিক করেছি কলকাতাতেই থাকব। সে বললে আপনি বিয়ে করেছেন দাদা? বললুম না রে, বিয়ের তাড়াতাড়ি কি, সে একদিন করলেই হবে। ছোট মেয়েটির মতন ঠোঁট দুটি অভিমানে ফুলে উঠল, বললে তাই বই কি? আপনি ভেবেছেন চিরকাল এই রকম ভেসে ভেসে বেড়াবেন? তা হবে না দাদা, এই বছরেই আপনার বিয়ে দেব। আমার হাসি পেল, বললুম দিবি তুই? সে বললে দেবি তো, এই আষাঢ় মাসের মধ্যেই দেব। আমি বললুম তা যেন হলো, কিন্তু আমার তো বাড়ি ঘর দোর নেই, বিয়ে করে রাখব কোথায়? সে বললে কেন দাদা, রাখবার জায়গার বুঝি ভাবনা? আমি বউকে এখানে রাখব, দুজনে মিলে বেশ ঘর সংসার করব। আমি একটু গম্ভীরভাবে বললুম তাহলে পাজিখানা আবার যে ফেলে এলুম রানী, সামনের মাসে দিনটিন যদি থাকে। উমারানী বললে পাজি ওপরের ঘরে রয়েছে দাদা, আপনি এখন খাওয়া দাওয়া করুন, কাল সকালে দেখলেই হবে। আশ্বস্ত হলুম। কি বলতে যাচ্ছিলুম, উমারানী বলে উঠল আপনাকে খাওয়ানোর বন্দোবস্ত করিগে, কাল থেকে পেটে ভাত যায়নি। আপনার মুখ একেবারে শুকিয়ে গিয়েছে দাদা। তার পরদিন ভোরে উঠে দেখি উমারানী সেই ভোরে নাইতে যাবার উদ্যোগ করছে। শীত সেদিন সকালে একটু বেশি পড়েছে। উমারানীর শরীরের দিকে চেয়ে দেখি, তার শরীরে আর কিছু নেই। রাত্রে ভালো টের পাইনি। 8 বছর আগেকার সেই স্বাস্থ্য শ্রীসম্পন্না মেয়েটির সঙ্গে বর্তমানের এই নিতান্ত রোগা মেয়েটির তুলনা করে আমার বুকের মধ্যে কেমন করে উঠল। তাকে জিজ্ঞাসা করলুম এত সকালে নাইতে যাবার কি দরকার রে রানী? সে বললে একটু সকাল সকাল না নিয়ে এলে কখন রান্না চড়াবো দাদা? কাল রাতে তো আপনার খাওয়াই হয়নি এক রকম। আমি বললুম তা হোক, আমাকে যে 8টার মধ্যেই খেতে হবে তার কোন মানে নেই। এত সকালে নাইতে যেতে হবে না তোর। উমারানী ঘোড়া নামিয়ে রাখল। পিসিমা বললেন তোমার কথা তাই শুনলে বাবা, নইলে ও কি তেমন পাগলি মেয়ে নাকি, দ্বাদশীর দিনে মাঘ মাসের ভোরে নাইতে যাবে? শোনে না, বলি, বৌমা তোমার শরীর ভালো নয়, এত সকালে জলে নেব না। শোনে না, বলে পিসিমা কাল গিয়েছে আপনার একাদশী। একটু সকাল সকাল কাজ না সেরে নিলে, আপনাকে দুটো খেতে দেব কখন? সেদিন দুপুরে ওদের ওপরের ঘরে শুয়ে শুয়ে কি বই পড়ছিলুম। উমারানী এসে চুপ করে দোরের কাছে দাঁড়িয়ে রইল। বললুম কে, রানী? আয় না ভেতরে। আমি উঠে বসলুম। সেই দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। দেখলুম তার শরীর আগেকার চেয়েও খুব রোগা হয়ে গিয়েছে, কিন্তু তার মুখখানি প্রতিমার মতোই টলটল করছে। বয়স যদিও 22-23 হল, তার মুখ এখনো 13 বছরের মেয়েটির মতোই কচি। কথা আরম্ভ করবার ভূমিকাস্বরূপ বললুম আজ বড় শীত পড়েছে, না? উমারানী বললে হ্যাঁ দাদা। আমি ভাবলুম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন। আপনি দিনমানে ঘুমোন না বুঝি? বললুম মাঝে মাঝে হয়তো ঘুমোই, আজ আর ঘুমোব না। আয় এখানে বস, গল্প করি। তাকে কাছে বসালুম। তার চুলের অবস্থা দেখে বুঝলুম সে চুলের যত্ন করে না। মুখের আশেপাশে কোকড়া চুলের রাশ অযত্নবিন্যস্ত ভাবে পড়েছিল। চুলগুলোর রং কটা হয়ে পড়েছিল। রাত্রের মতো চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম তোর শরীর তো খুব খারাপ হয়ে গেছে। বিয়ের পর সেই সময় কেমনটি ছিলি? খুব কি জ্বর হয়? একটু হাসি ছাড়া সে এ কথার কোনো উত্তর দিলে না। আমি বললুম না, এ কথা ভালো না রানী। আমি গিয়ে একটা ওষুধ পাঠিয়ে দেব, সেইটে নিয়মমত খেতে হবে। না হলে এ যে মহা কষ্ট। একটু পরে সে বললে তাহলে সত্যি দাদা, আমি কিন্তু বিয়ের চেষ্টা করব, বলুন। আমি তার কথায় মনে বড় কৌতুক অনুভব করলুম।
এই অবোধ মেয়েটা জানে না যে সে এমনি একটা প্রস্তাব উত্থাপন করে বসেছে, যাকে কার্যে পরিণত করা তার ক্ষুদ্র শক্তির বাইরে। বললুম বকিস নে রানী। খানিকক্ষণ হয়ে গেল, সে আর কথা কয় না দেখে পেছনে ফিরে দেখি, ছেলে মানুষে হঠাৎ ধমক খেলে যেমন ভরসা হারা চোখে তাকায়, তার চোখে তেমনি দৃষ্টি। মনে হল, একটা ভুল করেছি। উমারানী সেই ধরনের মেয়ে, যারা নিজেকে জোর করে কখনো প্রচার করতে পারে না, পরের ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিলিয়ে দিয়ে স্রোতের জলের শেওলার মতো যারা জীবন কাটিয়ে দিতেই অভ্যস্ত। স্নেহ সুখে সে আবোল তাবোল বকছিল। এর সঙ্গে অত্যন্ত সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। বাতাস লজ্জাবতী লতার সঙ্গে যতটা সতর্ক হয়ে চলে তার চেয়েও। কথাটা যতটা পারি সামলে নেবার জন্য বললুম, তোর যদি সত্যি সত্যি বিয়ে দেবার ইচ্ছে থাকত, তাহলে তুই পাজিখানা আসি। দিন কোন মাসে আছে না আছে সেগুলো সব দেখতে হবে তো, না শুধু শুধু তোর কেবল বকুনি। উমারানার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে ভয়ে ভয়ে দৃষ্টিটা কেটে গেল। আমার কথার মধ্যে সে আমার বকুনির একটা কারণ খুঁজে পেল। বোধ হয় বিয়ে করবার জন্যে নিতান্ত উৎসুক দাদাটির ওপর তার একটু কৃপাও হল। সে বললে, পাজি আপনাকে দিয়ে আজ দেখিয়ে নেব সে তো ভেবেই রেখেছি দাদা, আপনি বসুন, আমি ও ঘর থেকে পাজিখানা নিয়ে আসি। দালানের ওপাশে একটা ঘর ছিল। উমারানী সেই ঘরটার মধ্যে উঠে গেল। সেই সময়ে পিসিমা নিচে থেকে ডাক দিলেন, বৌমা, নেমে এসো, বেলা গেল। চালগুলো আবার কুটতে হবে তো। উমারানী ঘরটার বার হয়ে এসে আমার হাতে পাজিখানা দিয়ে বললে, আপনি দেখে রাখুন দাদা, আমায় বলবেন এখন। আমি এখনই আসছি। সে নিচে নেমে গেল। তখন বেলা একটু পড়ে এসেছে। নিচের বাগানের সদ্য ফোটা বাতাবি লেবু ফুলের গন্ধে ঘরের বাতাস ভুরভুর করছে। বাগানের পথের পাশের সজনে গাছগুলো ফুলে ভর্তি। পরন্ত রোদ ঝিরিঝিরি বাতাসে পেয়ারা গাছের সাদা ডালগুলো বুটিকাটা রাংতার সাজে মুড়ে দিয়েছে। উমারানী কাজে গিয়েছে। এখন আর আসবে না ভেবে মাঠের দিকে বেড়াতে যাবার ইচ্ছে হল। উঠতে গিয়ে লক্ষ্য করলুম খাটের পাশে একটা কাঠের হাতবাক্স রয়েছে, সেটা অনেক কালের, রং ওঠা। তাতে চাবির কলটাও নেই। সেই কাঠের বাক্সটার ডালা খুললুম। দেখি তার মধ্যে কতকগুলো টাকা তোলা লেবু ফুল, কতকগুলো গাঁদা ফুল, আর কতকগুলো শুকনো ঘেটু ফুল। ফুলগুলোর তলায় একটা আধ ময়লা নেকড়ায় যত্ন করে জড়ানো কি জিনিস। নেকড়ায় এমন কি জিনিস যার সঙ্গে এতগুলো ফুলের কার্য-কারণ সম্পর্ক, এই নির্ণয় করতে কৌতূহলবশত নেকড়ার ভাঁজ খুলে ফেলে দেখলুম তার মধ্যে খান্তক খামের চিঠি। চিঠিগুলোর ওপর উমারানীর নামে ঠিকানা লেখা। হাতের লেখা ভগ্নিপতি সুরেনের। তার পোস্ট অফিসের মোহর দেখে বুঝলুম চিঠিগুলো ৫-৬ বছরের পুরানো, একখানা কেবল ১ বছর আগে লেখা। কৃপণের ধনের মতো উমারানী যার পুরনো চিঠিগুলো এমন সযত্নে রক্ষা করেছে, তার মধুর হৃদয়ের স্নেহচ্ছায়া গহন যূথিবনে যার স্মৃতির নীরব আরতি এমনি দিনের পর দিন প্রতি সকাল সাঁঝে চলছে, কেমন সে অভাগা দেবতা, যে এই উপাসনা মন্দিরের ধূপগন্ধকে এড়িয়ে চিরদিন বাইরে বাইরেই ফিরতে লাগল। মাঠ থেকে বেরিয়ে যখন আসি, তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ওদের রান্নাঘরে আলো জ্বলছে। আমার পায়ের শব্দ শুনে উমারানী বললে, দাদা এলেন? আমি উত্তর দেবার পূর্বেই সে হাসিমুখে রান্নাঘর থেকে বার হয়ে এল। বললে, দাদা বুঝি আমাদের দেশ বেরিয়ে বেড়াচ্ছেন? কোন দিক দিয়ে বেরিয়ে এলেন? নদীর ধারে বুঝি? তারপর সে বলল, দাদা, আপনি রান্নাঘরে বসবেন? আমি আপনার জন্যে পিঁড়ি পেতে রেখেছি। পিসিমা বললেন, বৌমার যত অনাসৃষ্টি, এখানে বাছাকে ধোয়ার মধ্যে বসিয়ে রাখা। আমি বললুম, আমার কোনো কষ্ট হবে না, এখানে বসি পিসিমা।
রান্নাঘরের মধ্যে গিয়ে বসলুম। উমারানী খাবার তৈরি করে রেখেছিল, আমায় খেতে দিল। তারপর কাজ করতে বসে গেল। দেখলুম সে অনেকগুলো চালের গুঁড়ো, ময়দা ইত্যাদি উপকরণ নিয়ে উৎসাহের সঙ্গে পিঠে তৈরি শুরু করেছে। পিসিমা খুবই বৃদ্ধা। তিনি কাজকর্ম বিশেষ কিছু করতে পারেন না। খাটতে সবটাই হচ্ছিল উমারানীর। রোগা মেয়েটার অবস্থা দেখে বড় কষ্ট হল। ভাবলুম কেন অনর্থক পিঠে করতে বসে মিথ্যে কষ্ট পাওয়া। সেবার আনন্দে উমারানী যা করতে বসেছে, তার বিরুদ্ধে কোন কথা বললুম না অবশ্য। জিজ্ঞাসা করলুম, রানী, আমায় পিঠে গড়তে শিখিয়ে দিবি? উমারানীর বড় লজ্জা হল। মুখটি নিচু করে সে বললে, দাদা, আমরা বেঁচে থাকতে পিঠে খাওয়ার ইচ্ছে হলে আপনাকে কি পিঠে গড়ে নিতে হবে, যে আপনি পিঠে গড়তে শিখবেন? পিসিমা বললেন, না, তোমার দাদার পিঠে খাবার ইচ্ছে হলে এই 7 লঙ্কা পাড়ি দিয়ে এসে তোমার এখানে খেয়ে যাবেন। উমারানী চুপ করে রইল। আমি বললুম, তা কেন পিসিমা? ও আর এক উপায় বার করেছে, শোনেননি বুঝি? পিসিমা বললেন, কি বাবা? আমি বললুম, ও এই আষাঢ় মাসের মধ্যেই ওর দাদার বিয়ে দেবে। পিসিমা বললেন, তা বৌমা ঠিক কথাই বলেছে বাবা। এত বড়টি হয়েছ, আর কি বিয়ে না করা ভালো দেখায়? সংসারী হতে হবে তো। উমারানী বলে উঠল, ভালো কথা দাদা। দিন তখন তো আর দেখা হলো না, পাজিতে আমি আর ওপরে যেতে পারলুম না। অবিশ্বাসী করে বলবেন খাওয়ার পর রাত্রে। আমি বললুম, বলবো রে বলবো। এতদিন তো মনে ছিল না তোর। এখন সামনে পেয়ে বুঝি দাদার ওপর ভারী মায়া। পিসিমা বললেন, ও তোমার তেমন পাগলি বোন নয় বাবা। সে কথা বুঝি বৌমা বলেনি তোমায়? আজ 3-4 বছর হলো, ওরা যখন প্রথম কলকাতা থেকে এখানে আসে, তখন বৌমা একজোড়া পশমের জুতো বুনে রেখেছে তোমার জন্যে বলে। দাদা দুঃখ করেছেন যে আমার বোন আমার জুতো বুনে দেবার জন্যে উলবোনা শিখে প্রথম কিনা জুতো বুনল তার স্বামীর। তা আমি এবার দাদাকে পশমের জুতো পরাব। তারপর ওদের আর কলকাতা যাওয়া হলো না। সুরেনের অন্য জায়গায় চাকরি হলো। তুমিও আর কখনো এদিকে আসোনি। কাল তুমি আসতেই বৌমার যে আহ্লাদ। আমায় বললে, পিসিমা, আমার সাধ এইবার পড়ল, এতদিন পরে দাদাকে পশমের জুতো পরাতে পারব। উমারানীর চোখ দুটি লজ্জায় নিচু হয়ে রইল। প্রদীপের আলোয় উজ্জ্বল তার মুখখানি কিশোরীর মুখের মতন এমন লাবণ্যমাখা অথচ কচি মনে হচ্ছিল যে বোধ হল নোলক পড়লে তাকে এখনো বেশ মানায়। তারপর নানা কথায় আর খাওয়া শেষ হতে অনেক রাত হয়ে গেল। সেদিন অনেক রাত্রে যখন ওপরের ঘরে শুতে গেলুম, তখন চাঁদ উঠেছে। গভীর রাতের মৌন শান্তি সেদিন বড় করুণ হয়ে বাজল আমার মনে। আজ অনেকক্ষণ উমারানীর নিকট বসে থেকে একটা জিনিস বেশ বুঝতে পেরেছি, উমারানীর থাইসিস হয়েছে। মৃত্যু ওর শান্ত ললাটে তার তিলক পরিয়ে ওকে বরণ করে রেখেছে। শিগগির ওকে বেরিয়ে পড়তে হবে অনন্তের পথের তীর্থযাত্রায়। উমারানী এক গ্লাস জল দিতে আমার ঘরে ঢুকল। জল নামিয়ে রেখে বললে, কই দাদা, সে পাজিখানা? তার মুখখানির দিকে চেয়ে বড় মন কেমন করে উঠল। বললুম, রানী, এদিকে আয়। কথা আমার মনে উঠল না যে উমারানী আমার আপন বোন নয়, বা আমাদের দুজনেরই বয়স কম। আমিও যেমন নিঃসংকোচে বললুম, সেও তেমনি নিঃসংকোচে এসে আমার পায়ের কাছে খাটের নিচু মাটিতে বসে পড়ল। 8 বছর আগের মতো আজও ওকে আদর করে তার বিদ্রোহী চুলগুলো কানের পাশ দিয়ে তুলে দিতে দিতে বললুম, রানী, জুতোর কথা কে বলেছিল রে তাকে? উমারানী অসীম নির্ভরতার সঙ্গে ছোট্ট মেয়েটির মতো খাট থেকে ঝোলানো আমার পায়ের ওপর তার মুখটি লুকিয়ে রাখলে। ওরে, স্নেহ যদি রোগ সারানোর ওষুধ হতো, তাহলে আমি বড় ভাইয়ের স্নেহ তোকে শিশি ভরে দাগ কেটে ডাক্তারি ওষুধের মতো দিয়ে যেতুম।
আমার প্রশ্নের কোনো উত্তর তার কাছ থেকে পেলুম না। কেন পেলুম না, তাও পরেই বুঝলুম। একমাত্র লোক যে ওই জুতোর কথা জানে বা যার কাছে আমি একসময় এ কথা বলেছিলুম, সে হচ্ছে সুরেন। সুরেনই বোধ হয় বিয়ের পর কোন সময় উমা রানীকে এ কথা বলে থাকবে। বড় ভাইয়ের কাছে ছোট বোনটি তো আর সে কথা বলতে পারে না। বললুম, রানী, একটা কথা জিজ্ঞাসা করি। টুনি বলছিল মানে, সুরেন কি ঠিক চিঠিপত্র দেয়, বাড়িটারি আসে? উমারানী বড্ড জোড়সড় হয়ে গেল। আমার কথার কোনো উত্তর দিল না, মুখও তুলে নিলে না। আগের মতো আমার পায়ের ওপর মুখটি লুকিয়ে চুপ করে রইল। অনেকক্ষণ কেটে গেল। তারপর বুঝলুম সে কাঁদছে। তাকে সান্ত্বনা কি বলে দেব ঠিক বুঝতে পারলুম না, শুধু তার মাথার চুলগুলোর ওপর পরম স্নেহে হাত বুলিয়ে দিতে লাগলুম। বেশিদিন না রে, সোনার বোনটি, বেশিদিন না, তোর মেয়াদ ফুরিয়ে এসেছে। ব্যর্থ নারী হৃদয়ের রুদ্ধ আবেগ পরম নির্ভরতার সঙ্গে তার দাদার বুকে নিঃশেষে ঢেলে দিয়ে যখন সে নিচে শুতে নেমে গেল। চাঁদের আলোর তলায় ঘুমন্ত বাতাস সজনে ফুলের মিষ্টি গন্ধে তখন স্বপ্ন দেখছে। এর ২-৩ দিন পরে তাদের ওখান থেকে চলে আসবার জন্যে প্রস্তুত হলাম। এর আগেই চলে আসতুম, কলকাতায় অনেক কাজ ছিল আমার, কিন্তু উমারানীর করুণ মিনতি এড়াতে না পেরে কিছু দেরি হয়ে গেল। কাপড় পরে তৈরি হয়েছি, উমারানী কাঁদো কাঁদো মুখে নিকটে এসে দাঁড়াল। আমায় বললে, আবার কবে আসবেন দাদা? বললুম, আসব রে, আবার পুজোর সময় আসব। সে বললে, সে যে অনেক দিন। না দাদা, আপনি আষাঢ় মাসে রথের সময় আসবেন। আমাদের এখানে রথের বড় জাঁকজমক হয় দাদা। আর আমি কিন্তু আপনার বিয়ে দেবী এই বছরে, লক্ষ্মী দাদামণি। আপনার পায়ে পড়ি, আপনি অমত করবেন না। তারপর সে সেই পশমের জুতো জোড়া বের করে আমার সামনে মাটিতে রাখলে। বললে, আমি আন্দাজে বুনেছি, আপনি পায়ে দিয়ে দেখুন দেখি দাদা, হবেক্ষণ বোধ হয়। জুতো জোড়াটা পায়ে ঠিক হয়েছে দেখে উমারানী বড় খুশি হল। তার সমস্ত মুখখানা সার্থকতার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তারপর সে আবার বললে, দাদা, আমি আপনার গরিব বোন, কখনো আসেন না এখানে, যদি বা এলেন। না পারলুম ভালো করে খাওয়াতে দাওয়াতে, না পারলুম আদর যত্ন করতে। এসে শুধু কষ্টই পেলেন, কি করব, আমার যেমন কপাল। অনেকদিন আগেকার মতো সেই রকম গলায় আঁচল দিয়ে সে আমায় প্রণাম করলে। তার চোখের জল আমার পায়ের ওপর টপ টপ করে ঝরে পড়তে লাগল। আমি তাকে উঠিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললুম, রানী, তুই আমার মায়ের পেটের বনি। এ কথা ভুলে যাস নে কখনো যে তোর বড় ভাই এখনো বেঁচে আছে। যখন চলে আসি তখন সে তাদের বাইরের বাড়ির দোর ধরে দাঁড়িয়ে রইল। আসতে আসতে পেছনে ফিরে দেখলুম সে কাতর চোখে একদৃষ্টে চেয়ে আছে। যখন পথের বাঁক ফিরেছি, তখনও তাকে দেখা যাচ্ছিল। বেলা শেষের হলদে রোদ সুপারি গাছের সারির ফাঁক দিয়ে তার রুক্ষ কোকড়া চুলে ঘেরা বিষণ্ণ মুখখানির ওপর গিয়ে পড়েছিল। বছরখানেক পরে আমি আবার চাকরি নিয়ে গেলুম ময়ূরভঞ্জ রাজস্টেটে। সেখানে থাকতে সুরেনের এক পত্রে জানলুম উমারানী মারা গিয়েছে। যাবেই তা জানতুম। সেবার যখন তার কাছ থেকে চলে আসি তখনই বুঝে এসেছিলুম এই তার সঙ্গে শেষ দেখা। সুরেনকে এসে পত্র লিখেছিলুম উমারানীর অবস্থা সব খুলে, কোনো একটা ভালো জায়গায় তাকে কিছুদিন নিয়ে যেতে। সুরেন লিখেছিল, জমিদারের কাজ আদায়পত্র হাতে, পুজোর সময় বরং দেখবে। এখন যাবার কোনো উপায় নেই ইত্যাদি। উমারানী মারা গেল সেই ভাদ্র মাসে। তারপর আরও বছর খানেক কেটে গেল। সেবার কিছুদিন ছুটি নিয়ে কলকাতা এসে দেখলুম ওদের সেই বাড়িতে ওরা আবার বাস করছে। আমি এসেছি শুনে টুনি দেখা করতে এল।
খানিক একথা সেকথার পর টুনি কাগজে মোড়া একটা কি আমার হাতে দিল। খুলে দেখি মেয়েদের মাথায় দেবার কতকগুলো রূপোর কাঁটা। টুনি বললে, বৌদি যে ভাদ্র মাসে মারা যায়, আমি সেই শ্রাবণ মাসে চাঁপাপুকুর গিয়েছিলুম। বৌদি আপনার কত গল্প করলে, বললে মায়ের পেটের ভাই যে কি জিনিস ঠাকুরঝি। তা আমি দাদাকে দিয়ে বুঝেছি। আমার বড় ইচ্ছে আমি দাদার বিয়ে দিয়ে তাকে সংসারী করে দেব। দাদা আমার ভেসে ভেসে বেড়ান, কেউ একটু যত্ন করবার নেই। ওতে আমার বড় কষ্ট হয়। ওই রূপোর কাঁটাগুলো সে গড়িয়েছিল আপনার বিয়ে হলে আপনার বউকে দেবার জন্যে। সে আষাঢ় মাসে ওগুলো গড়িয়েছিল, আমি গেলে আমায় দেখিয়ে বললে ইচ্ছে ছিল সোনার চিরুনি দিয়ে দাদার বউয়ের মুখ দেখব, কিন্তু এত পয়সা কোথায় পাব? এই বছরেই দাদার বিয়ে না দিলে নয়। বিয়ে হোক তারপর চেষ্টা করে গড়িয়ে দেব। কাঁটা ওর বাক্সে তোলা ছিল, তারপর ভাদ্র মাসে বৌদি মারা গেল। আমি তার বাক্স থেকে কাঁটাগুলো বের করে এনেছিলাম আপনাকে দেব বলে। কোথায় পয়সা পাবে? সারা বছর জমিয়ে যা করেছিল তাতেই ওইগুলো গড়িয়েছিল। দাদা তো এক পয়সাও তার হাতে দিতেন না। সংসার খরচ বলে যা দিতেন তাতে সংসার চলাই ভার, তা তো আপনি একবার গিয়ে দেখেই এসেছিলেন। আমি জিজ্ঞাসা করলুম, তাহলে তার হাতে পয়সা জমল কোথা থেকে? টুনি বললে, বৌদি বাজারের খাবার বড় ভালোবাসত। ওরা পশ্চিমে থাকত। সেখানে ওসব বোধ হয় তেমন মেলে না, সেই জন্য ওই বাজারের কচুরি নিমকির ওপর তার কেমন ছেলেমানুষের একটা লোভ ছিল। বৌদি করত কি, নারকেল পাতা চেঁচে ঝাঁটার কাটি করে রাখত। লোকে পয়সা দিয়ে তা কিনে নিয়ে যেত। এই রকম করে যে পয়সা পেত, তাই দিয়ে গোপালনগরের হাট থেকে পাড়ার ছেলে পিলেদের দিয়ে খাবার আনাত, নিজে খেত। তাদের দিত। আপনি সেবার চলে যাবার পর থেকে সেই পয়সায় আর খাবার না খেয়ে তাই জমিয়ে জমিয়ে ওই রূপোর কাঁটাগুলো গড়িয়েছিল। আমি বললুম, সে মারা গেল কোন সময়ে? টুনি বললে, শেষ রাত্রে, প্রায় রাত 4টের সময়ে। রাত্রে বৌদির ভয়ানক জ্বর হল, সেই জ্বরে একেবারে বেহুশ হয়ে গেল। তার পরদিন বিকালবেলা আমি ওর বিছানার পাশে বসে আছি, দেখি বৌদি বালিশের এপাশ ওপাশ হাতড়াচ্ছে। কি যেন খুঁজছে। আমি বললুম, বৌদি লক্ষ্মীটি, ওরকম করছো কেন? তখন তার ভালো জ্ঞান নেই, যেন আচ্ছন্ন মতো। বললে, আমার চিঠিগুলো কোথায় গেল, আমার সেই চিঠিগুলো? বলে আবার বিছানা হাতড়াতে লাগল। দাদা বিয়ের পর প্রথম যেসব চিঠি তাকে লিখেছিলেন সে সেগুলো যত্ন করে ওর বাক্সে তুলে রেখেছিল। আমি তা জানতুম। আমি সেগুলো বাক্স থেকে বের করে নিয়ে এসে তার আঁচলে বেঁধে দিলুম, তখন থামে। তারপর সেই রাত্রেই সে মারা গেল। যখন তাকে বার করে নিয়ে গেল, তখনও তার আঁচলে সেই চিঠিগুলো বাঁধা। আমি জিজ্ঞাসা করলুম, সুরেন সে সময় ছিল না? টুনি বললে, ছোড়দাকে টেলিগ্রাম করা হয়েছিল, তিনি যখন এসে পৌঁছলেন, তখন বৌদিকে দাহ করা হয়ে গিয়েছে। অনকে বছর হয়ে গিয়েছে। এখনো শীতের অবসানে যখন আবার বাতাবি লেবুর ফুল ফোটে, সজনে তলায় ফুল কুড়োবার ধুম পড়ে যায়, পাড়াগাঁয়ের বন ঝোপ ঘেটু ফুলে আলো করে রাখে, পুকুরের জলে কাঞ্চন ফুলের রাঙা ছায়া পড়ে। ফাল্গুন দুপুরের আবেশ বিভোর রোদ আকাশে বাতাসে থর থর কাঁপতে থাকে, তখন আপন মনে ভাবতে ভাবতে কার কথা যেন মনে পড়ে যায়। মনে হয় কে যেন অনেক দূর থেকে এলোমেলো চুলে ঘেরা কাতর মুখে একদৃষ্টে চেয়ে আছে। তখন মন বড় কেমন করে ওঠে, হঠাৎ যেন চোখে জল এসে পড়ে।